द्वादश ज्योतिर्लिंग मुक्तिलिंग मंगलम महाकाल मंगलम ओंकार मंगलम। ভারতবর্ষে যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের অতি প্রাচীন শহর উজ্জয়িন বা উজ্জয়িনীতে অবস্থিত। ভ্লগঘুরের এবারের গন্তব্য মহারাজ বিক্রমাদিত্য ও মহাকবি কালিদাসের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক শহর উজ্জয়িন। এই ভিডিওতে তোমরা দেখবে আমরা কিভাবে কোন ট্রেনে উজ্জয়িনে পৌঁছলাম, কোন হোটেলে ছিলাম, কত খরচ পড়ল, মহাকালেশ্বর মন্দিরের টাইমিংস, আরতির টাইমিংস, মহাকালেশ্বর দর্শনের পদ্ধতি, কোথায় মহাপ্রসাদ পাওয়া যায় ইত্যাদি সম্পূর্ণ বিস্তারিত তথ্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আমার সাথে তোমরাও ভার্চুয়ালি বাবা মহাকালেশ্বরের দর্শন করতে পারবে। আর হ্যাঁ, আমি বৈতালিক ওরফে ভ্লগঘুরে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলের সমস্ত আপডেট পেতে নোটিফিকেশন ঘন্টিটা প্রেস করে দিও। যাই হোক, আর কথা বাড়াবো না, চলো আমরা একসাথে সবাই বাবা মহাকালের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আর সকলে একসাথে বলে উঠি, হর হর মহাদেব। এপ্রিল 2024 হাওড়া স্টেশন থেকে বিকেল 5:45 শিপ্রা এক্সপ্রেস ধরে আমরা এগিয়ে চললাম মধ্যপ্রদেশের দিকে, গন্তব্য উজ্জয়িন। আমার এবারের ভ্রমণ সঙ্গী অভিষেকদা আর দীনেশদা। বহুদিন পরে এইরকম একটা লং রুট ট্রেন জার্নি, প্রায় 28 ঘন্টার পথ। তবে যাই বলো, ট্রেন জার্নির কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। বিশেষ করে এই রকম লং রুটের ট্রেন জার্নির মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। 28 থেকে 30 ঘন্টা একসঙ্গে যাত্রা করার সুবাদে অনেক নতুন নতুন মানুষের সাথে আলাপ হয়, নতুন নতুন সম্পর্ক তৈরি হয়, নতুন বন্ধুত্ব গড়ে ওঠে। সহযাত্রীদের সাথে হই হই করতে করতে টেরই পাওয়া যায় না কখন গন্তব্যে পৌঁছে গেছি। আমরা গল্পগুজব করতে করতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। 22912 শিপ্রা এক্সপ্রেসে আমাদের এই জার্নির সম্পূর্ণ ডিটেলড ইনফরমেটিভ ভ্লগ তোমরা আমার এই চ্যানেলেই দেখতে পাবে। আই বাটন আর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। এই ভিডিওটি দেখার পর লিংকে ক্লিক করে শিপ্রা এক্সপ্রেসের এই ট্রেন ভ্লগটিও তোমরা দেখে নিতে পারো। এনারা হলেন বিবেকদা আর সন্তোষদা। যাত্রাপথে গল্প করতে করতেই এদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। ওনারাও আমাদেরই মতো মহাকাল দর্শন করতে যাচ্ছেন। ঠিক হলো, আমরা একসাথেই উজ্জয়িন ভ্রমণ করব। সবই ভালো চলছিল, তবে মুশকিলটা করলো আমাদের ট্রেন শিপ্রা এক্সপ্রেস। 5 ঘন্টা লেটে আমরা পৌঁছলাম উজ্জয়িন। হর হর মহাদেব। At last, উজ্জয়িন। এই লেটের কারণে আমাদের সমস্ত প্ল্যান ঘেঁটে হয়ে গেল। প্রায় 33 ঘন্টা জার্নি করে রাত 3টের সময় আমরা নামলাম উজ্জয়িন জাংশনে। স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে আমরা চললাম মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখন এক্স্যাক্ট টাইম হচ্ছে 3:18, ভোর রাত 3:18। রাস্তাঘাট ফাঁকা। এখন সময় ভোর 4:21। আমরা মোটামুটি 3টে নাগাদ নেমেছি উজ্জয়িন জাংশনে। অ্যাকচুয়ালি ট্রেন ঢোকানোর কথা উজ্জয়িন জাংশনে রাত 10টা। আমাদের যা প্ল্যান ছিল, যেভাবে আমরা প্ল্যান করেছিলাম, সেই প্ল্যান পুরোটাই ঘেঁটে গেছে। এখন আমাদের সব কিছু নতুনভাবে ভাবতে হবে যে কীভাবে কি করব। আমাদের যেটা প্ল্যান ছিল, আমরা এখানে পৌঁছেই সবার প্রথমে এসে লাইনে দাঁড়িয়ে যাব আগামীকালের ভস্ম আরতির টিকিটের জন্য। আমরা অনলাইনে ভস্ম আরতির টিকিট বুক করতে পারিনি, তাই আমাদের এখানে লাইনে দাঁড়িয়ে অফলাইনে বুক করতে হতো। কিন্তু সেটাও আর সম্ভব না। আমাদের এখানে পৌঁছতে এতই লেট হলো যে লাইনও ঢুকে গেছে ভেতরে। এখন করিডোরের গেট বন্ধ,
এখন আর ভেতরে ঢোকার কোনো স্কোপও নেই, সুতরাং আমাদের মনে হয় এইবার ভস্ম আরতি মিস হয়ে যাবে। ভয়ানক খিদে পেয়ে গিয়েছিল আমাদের। মধ্যপ্রদেশের স্পেশাল ফুড পোহা খেয়ে পেট ভরালাম। পোহা 1 প্লেট 20 টাকা। তারপর চললাম হোটেলের সন্ধানে। হোটেল আমরা আগে থেকে বুক করে আসিনি, কারণ আমাদের প্ল্যান ছিল আজকের রাতটা ভস্ম আরতির টিকিট কাটার জন্য মন্দিরের কাউন্টারে যে সারা রাত ব্যাপী লাইন পড়ে তাতে দাঁড়িয়েই কেটে যাবে। কিন্তু দুর্ভাগ্য, ট্রেন লেট করায় ওই লাইনে আমাদের আর দাঁড়ানো হলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, ভস্ম আরতির টিকিট কাটার পদ্ধতি যথাস্থানে বলবো। আপাতত আমরা হোটেল খুঁজি। এই ভোর রাতে বেশিরভাগ হোটেলই বন্ধ। আমরা অনেক ঘোরাঘুরি করে একটা ঠিকঠাক হোটেলের সন্ধান পেলাম, হোটেল গণরাজ শরণম। এসি রয়েছে, ডাবল বেডেড খাট আর একটা সিঙ্গেল বেড দেওয়া হয়েছিল, তার সঙ্গে চাদর বালিশ। এই রুমটা পড়েছে 1200 টাকা। বাথরুম মোটামুটি পরিষ্কার, ঠান্ডা জল এবং गरम জল দুয়েরই ব্যবস্থা রয়েছে। बाबा महाकाल की पावन नगरी उज्जैन में आप सब लोग पधारे, जय माता। आपका बहुत बहुत अभिनंदन है। ये बाबा महाकाल की आदि अनंत सृष्टि के प्रारंभ की नगरी है। यहाँ पर महर्षिद्धि का दरबार है। बाबा महाकाल यहाँ पर राजा धीराज की है, गढ़काली का है, काल भैरव है, हरसिद्धि है, शांतिपनी आश्रम है, मंगलनाथ की जन्मभूमि भी यहाँ पर है। महाकवि कालिदास यहीं के जन्म हुआ था और जिनकी आराध्य देवी गढ़काली का है। महाकवि कालिदास के बाद राजा भर्तरी, उनके भाई विक्रमादित्य की ये पावन नगरी में आप सब पधारे, आपका बहुत बहुत अभिनंदन करते हैं। जय महाकाल। ভোরবেলায় কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আমরা স্নান করে বেরিয়ে পড়লাম মহাকালেশ্বর দর্শনের উদ্দেশ্যে। हेलो, आपका नाम क्या है? आदर्श मानवी। आदर्श, वाह। आपका नाम क्या है? हिमांशु प्रजापति। हिमांशु, वाह। आपका? कृष्णा। कृष्णा, अरे वाह। हाय। এখন আমরা একটু ব্রেকফাস্ট করব। পোহা, উজ্জয়িনী স্পেশাল পোহা। পোহার মধ্যে এখানে ঝুড়ি ভাজা দিয়েছে। টেস্ট কেমন? বেশ ভালো টেস্ট, মোটামুটি ভালো পরিমাণ পোহা দিয়েছে। দাম হচ্ছে 10 টাকা করে, খুবই চিপ, খুবই সস্তা। आपके चैनल का नाम क्या है? ব্লগও ঘুরে। ভাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো। ओके, कर लिया। এখন এখানে রোদ্দুরের তেজ কম, অতটাও রোদ ওঠেনি এখনো। দুপুরে কি হবে জানি না, কিন্তু এখানে এই সময়, এটা এপ্রিল মাস, এখানে দুপুরবেলাটা ভয়ঙ্কর গরম থাকে। কিন্তু আজকে এই মুহূর্তে এখন সেরকম গরম লাগছে না, যেহেতু আজকে একদমই কড়া রোদ নেই। এদিক দিয়ে করিডোর স্টার্ট হচ্ছে। এই মহালোক করিডোরটির দৈর্ঘ্য 900 মিটার। নন্দীর দুয়ার এবং পিনাকির দুয়ার, এই দুই গেট দিয়ে এই করিডোরে প্রবেশ করতে হয়। এই করিডোরটিতে 192টি মূর্তি, 53টি মিউরালস এবং 108টি স্তম্ভ রয়েছে, যা শিব পুরাণের ওপর ভিত্তি করে বানানো। রাতের বেলায় মহালোক করিডোরটি আরও অসাধারণ লাগে। ভিডিওটি দেখতে থাকো। রাতের বেলায় এই করিডোরটি কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। ডান দিকে গেলে শ্রী মহাকালেশ্বর টেম্পল, আর বাঁ দিকে গেলে নন্দীর দুয়ার। ওদিকে রয়েছে ভারত মাতা মন্দির। এই করিডোর দিয়ে কিছুটা হেঁটে গেলেই মহাকালেশ্বর মন্দিরের এন্ট্রি পয়েন্ট। মন্দিরের বাইরে থেকে কপালে মহাকাল টিকা লাগিয়ে নিলাম। হর হর মহাদেব। এছাড়া মন্দিরের বাইরেই ফুল ও প্রসাদের ডালি পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে ফুল ও প্রসাদ কিনে পুজো দিতে পারো। এরপর আমরা প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। মন্দিরের বাইরেই জুতো, ব্যাগ, বড় ট্রলি, রুকস্যাক, মোবাইল, ক্যামেরা ইত্যাদি রাখবার কাউন্টার রয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এখানে নিশ্চিন্তে সব জমা করে মন্দিরে প্রবেশ করা যায়। আমরা ওইদিকে জুতো খুলে এসেছি। এরপর এই রাস্তা দিয়ে সোজা গিয়ে সামনে গিয়ে ডান দিকে গেলেই মন্দিরের এন্ট্রেন্স। এছাড়াও জুতো রাখবার জন্য সামনেও ব্যবস্থা রয়েছে।
ওখানে জুতো রাখার জন্য কাউন্টার রয়েছে সামনে, সেখানেও তোমরা জুতো রাখতে পারো। মন্দিরে দুই ধরনের দর্শন হয়, ফ্রি দর্শন আর ভিআইপি দর্শন। ভিআইপি দর্শনের টিকিট মূল্য 250 টাকা করে। এখন আমরা ফ্রি দর্শনই করব আর সন্ধ্যাবেলা টিকিট কেটে ভিআইপি দর্শন করব। দুই রকমেরই অভিজ্ঞতা হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা কথা এখানে বলে রাখি, কিছুদিন আগে পর্যন্ত 750 টাকার টিকিট কেটে মহাকালেশ্বর মন্দিরের গর্ভগৃহে ঢুকে জল অভিষেক করা যেত, কিন্তু বর্তমানে জল অভিষেক বন্ধ করে দেওয়া হয়েছে। উজ্জয়িনীতে গ্রীষ্মকাল হলো অফ সিজন। আমরা যেহেতু অফ সিজনে এসেছি তাই খুব একটা ভিড় আমরা পাইনি। জয় মহাকাল, হর হর মহাদেব, জয় মহাকাল, হর হর মহাদেব। মন্দিরের বিভিন্ন জায়গায় এই রকম স্ক্রিন লাগানো রয়েছে। সারাদিনই গর্ভগৃহ থেকে সরাসরি লাইভ দেখানো হয়। ওই যে গর্ভগৃহে বাবা মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গ, জয় মহাকাল। উজ্জয়িন বা উজ্জয়িনীর প্রধান আকর্ষণ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি, যেখানে ভস্য আরতি একটি প্রতিদিনের আচার, যার জন্য এই উজ্জয়িনী বিখ্যাত। এছাড়া ভারতের একমাত্র এই মন্দিরেই মহাকালেশ্বর শিব দক্ষিণমুখী। এই শিবলিঙ্গকে স্বয়ংভূ হিসেবে বিশ্বাস করা হয়, যা কিনা ব্রহ্মাণ্ডের মহাশক্তি থেকে উদ্ভূত। ভারতের যে 4টি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তাদের মধ্যে উজ্জয়িনী অন্যতম। 4th শতাব্দীর ভারতীয় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিভিন্ন গ্রন্থ ও সূর্য সিদ্ধান্ত গ্রন্থ অনুসারে পবিত্র শিপ্রা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক শহর উজ্জয়িনী ভৌগোলিক দিক থেকে এমন স্থানে অবস্থিত যেখানে দ্রাঘিমাংশের শূন্য মেরিডিয়ান কর্কটক্রান্তীয় অঞ্চলকে ছেদ করে। এ কারণেই উজ্জয়িনীকে প্রাচীন ভারতে পৃথিবীর নাভি হিসেবে বিবেচনা করা হয়েছিল। এটিকে ভারতের গ্রিনিচও বলা হতো, যদিও এই ধারণা কোনো বৈজ্ঞানিক এবং ব্যাপকভাবে স্বীকৃত ভূতাত্ত্বিক নীতির ওপরে ভিত্তি করে করা হয়নি। যাই হোক, একথা অনস্বীকার্য যে তৎকালীন ভারতের উজ্জয়িনী ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজধানী, যা কিনা গুপ্ত যুগে জ্যোতিষচর্চার প্রসিদ্ধ ক্ষেত্র। ঐতিহাসিক জনশ্রুতি থেকে জানা যায় উজ্জয়িন বা উজ্জয়িনীর পূর্ব নাম ছিল অবন্তিকা। জ্ঞান, জ্যোতিষচর্চা এবং আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে অবন্তিকার খ্যাতি ছিল কাশীর সাথে তুলনীয়, যে কারণে অবন্তিকাকে সেই সময় দ্বিতীয় কাশীও বলা হতো। অবন্তিকা তথা উজ্জয়িনের এই সাংস্কৃতিক উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে কিছু হিংস্র ও বিভেদকামী মানুষ তথা উজ্জয়িনের শত্রু সৈন্য দূষণ নামে এক অদৃশ্য অসুরের সাহায্যে উজ্জয়িনী দখল করে। তখন উজ্জয়িনীর রাজা ছিলেন চন্দ্রসেন। তিনি ছিলেন শিবভক্ত। শিবভক্ত রাজা তখন শিবের তপস্যা শুরু করেন। তার সাথে তপস্যায় যোগ দেন শ্রীখর নামে এক বালক ও বৃথি নামে এক ব্রাহ্মণ। এদের তপস্যায় তুষ্ট হয়ে শিব এখানে মহাকাল রূপে আবির্ভূত হন এবং উজ্জয়িনীকে শত্রু সৈন্যের হাত থেকে দখলমুক্ত করে রাজার হাতে ফিরিয়ে দেন। তারপর রাজা, ব্রাহ্মণ ও বালকের অনুরোধে শিব উজ্জয়িনীর রক্ষাকর্তা হিসেবে মহাকালেশ্বর রূপে এখানে অধিষ্ঠান করতে শুরু করেন। এই মহাকালেশ্বর শিব হলেন সর্বকালের অধীশ্বর, যার থেকে সৃষ্টি আর যার মধ্যেই সেই সৃষ্টির লয় ঘটে থাকে। যেহেতু এই মহাকালেশ্বর শিবলিঙ্গ দক্ষিণমুখী এবং ভারতের হিন্দু মিথোলজি অনুসারে দক্ষিণ দিক যমরাজের দিক, তাই এই মহাকালেশ্বর শিবকে কালের অধীশ্বর রূপে কল্পনা করা হয়, যে কালের একদিকে জীবন আর অপর দিকে আছে অবশ্যম্ভাবী মৃত্যু। পুরাণ ও লোককথা অনুসারে মহাকালেশ্বর শিবই হলেন উজ্জয়িনীর প্রকৃত রাজা, আর সে কারণে দেশের অন্য কোনো রাজা এই উজ্জয়িনী নগরে রাত্রিবাস করতে পারতেন না। আজও এই বিশ্বাস অনেক উজ্জয়িনীবাসী মেনে চলেন। মহাকালেশ্বর মন্দিরের কথা আমাদের বিভিন্ন পুরাণে উল্লিখিত আছে, যেখানে আবার বলা হয়েছে যে প্রজাপতি ব্রহ্মা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন।
এই পৌরাণিক বিশ্বাস মন্দিরটির প্রাচীনত্ব অর্থাৎ অ্যানশিয়েন্ট এক্সিস্টেন্সেরই জ্বলন্ত প্রমাণ। কোনো কোনো ঐতিহাসিকের মতে ৬ষ্ঠ শতকে উজ্জয়িনের রাজা চাঁদ প্রদ্যোতের পুত্র রাজকুমার কুমার সেনা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মহাকাল দর্শন করে এলাম, আর যতটুকু সম্ভব তোমাদেরকেও দেখালাম। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো। তো আরও একবার হর হর মহাদেব, জয় মহাকাল। আমরা মন্দিরের ভেতর থেকে প্রসাদের কুপন কেটেছি সম্পূর্ণ বিনামূল্যে। এখন আমরা প্রসাদ গ্রহণ করতে অন্নছত্রের দিকে যাচ্ছি। চলো প্রসাদ গ্রহণ করি। এখানে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যাচ্ছে, আরও ঠান্ডা জল। সবসময় নিজেদেরকে হাইড্রেটেড রাখবে, কারণ এপ্রিল মাস, এত গরম। এখানকার গরমে ঘাম হয় না, সেরকম হিউমিডিটি নেই, খটখটে গরম, শুকনো গরম। আমরা অনবরত নিজেদেরকে হাইড্রেটেড রাখছি যাতে ডিহাইড্রেশন না হয়। আমাদের কলকাতা থেকে এখানে যথেষ্ট আরামদায়ক ওয়েদার। আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা করিডোর ধরে হেঁটে এখন এই গেটটা দিয়ে বেরোলাম। সামনেই রয়েছে অন্নছত্র, এই রাস্তাটা দিয়েই যেতে হয় করিডোর ধরে সোজা। এদিকে পড়বে ত্রিবেণী মিউজিয়াম। বেলা 1টা বেজে গেছে, রোদের তেজ এখন গনগন করে বাড়ছে, নাক জ্বলছে এবং মাস্ক পরে নিয়েছি। এইখানে জুতো রেখে আমরা অন্নছত্রে যাব। প্রসাদ পাওয়ার পর আমরা এলাম ভারত মাতা মন্দিরে। মহাকালেশ্বরের করিডোরটি যখন নির্মিত হয়েছে, সেই একই সময়েই এই ভারত মাতা মন্দিরটিও নির্মিত। ভারত মাতা মন্দির দর্শন করে আমরা একটা চায়ের দোকানে বসে কিছুক্ষণ গল্পগুজব করলাম। শিব পার্বতী টি স্টল থেকে আমরা এখন চা খাচ্ছি। ঠিক হলো, এখনই আমরা উজ্জয়িনের সাইট সিইং করব। উজ্জয়িনের সাইট সিইং তোমাদের দেখাবো পরবর্তী পর্বে। সাইট সিইং সেরে ফিরতে ফিরতে বেজে গেল প্রায় রাত 9টা। আমরা আবার এলাম মহাকালেশ্বর মন্দিরে। আমাদের হাতে সময় একদমই কম ছিল, সেই কারণে আমরা পুরো করিডোরটি ঘুরে দেখার সময় পাইনি। কিন্তু দেখো রাতের বেলা কি সুন্দর লাগে করিডোরটা। তোমরা কিন্তু সময় নিয়ে এসো এবং সন্ধেবেলা ভালো করে করিডোরটা ঘুরে দেখো। আগেই বলেছি, আমাদের ট্রেন লেট করায় আমরা লাইনে দাঁড়িয়ে ভোরের ভস্য আরতির টিকিট কাটতে পারিনি। আর সার্ভার প্রবলেমের কারণে আমরা অনলাইনেও ভস্য আরতির স্লট বুক করতে পারিনি। সুতরাং ভস্য আরতি দেখা আমাদের মিস হয়ে গেল। সেই কারণে আমরা ঠিক করলাম রাতের শয়ন আরতি দেখব। এবারে আমরা 250 টাকার ভিআইপি টিকিট কেটে লম্বা লাইনে না দাঁড়িয়ে অনেক তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করতে পারলাম। ভিআইপি টিকিট কাটলে মন্দিরের ভেতর এই পবিত্র কুণ্ডটি দেখতে পাওয়া যায়। এর নাম কোটি তীর্থ কুণ্ড। ফ্রি দর্শনে এই কুণ্ডটির কাছে যাওয়া যায় না। কুণ্ড দর্শন করে আমরা একদম সামনের সারিতে গিয়ে দাঁড়ালাম। মন্দির ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। সারাদিনই দর্শন করা যায়। ভস্য আরতির সময় ভোর 4টে থেকে সকাল 6টা। এরপর নৈবেদ্য আরতি হয় সকাল 7:30 থেকে 8:15 পর্যন্ত। গ্রীষ্মকালে নৈবেদ্য আরতির সময় সকাল 7টা থেকে 7:45 পর্যন্ত। এরপর সন্ধ্যা আরতি সন্ধ্যা 6:30 থেকে 7টা পর্যন্ত। গ্রীষ্মকালে সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা 7টা থেকে 7:30 পর্যন্ত।
আর শয়ন আরতি শুরু হয় রাত 10:30টার সময়। আগেই বলেছি অনলাইনে ভস্য আরতির স্লট বুকিং করা যায়। ডেসক্রিপশানে আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি। যেদিনের স্লট বুক করবে তার 15 দিন আগে সকাল 8টায় বুকিং শুরু হবে এবং শুধুমাত্র সকাল 8টা থেকে 9টার মধ্যেই বুকিং করা যাবে। নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, সার্ভার ডাউন থাকে, কারণ শয়ে শয়ে মানুষ ওই একই সময় অনলাইন বুকিং করতে ঢোকে আর নিমেষের মধ্যে স্লট ফুল হয়ে যায়। সুতরাং সমস্ত ডকুমেন্ট রেডি করে একদম প্রস্তুত হয়ে স্লট বুকিংয়ে বসবে। বাকিটা বাবা মহাকালের ইচ্ছে। মোট 400টি স্লট থাকে আর ভস্য আরতির অনলাইন স্লট বুকিং প্রাইস পার হেড 200 টাকা করে। যদি অনলাইনে বুক করতে না পারো তাহলে চিন্তার কিচ্ছু নেই, অফলাইন বুকিং সিস্টেমও রয়েছে। যেদিন ভস্য আরতি দেখবে তার 2 দিন আগে মন্দিরের কাউন্টারে সারা রাত লাইনে দাঁড়িয়ে সকালবেলা বিনামূল্যে ভস্য আরতির টিকিট সংগ্রহ করা যায়। এবার শয়ন আরতি শুরু হবে। চলো সবাই মিলে একসাথে জয়ধ্বনি দিয়ে উঠি, জয় মহাকাল মহারাজ কি জয়। মহাকালেশ্বর মন্দিরের আরতি যে কি অপূর্ব তা বলে বোঝাতে পারবো না। এটা স্বচক্ষে না দেখলে ধারণা করা যাবে না। তাও যতটা পারলাম ভার্চুয়ালি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমাদের হোটেলে ফেরার পালা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিও কমেন্টে। আমি বৈতালিক ওরফে ভ্লগও ঘুরে বিভিন্ন জায়গার নানান ভ্রমণের গল্প নিয়ে তোমাদের কাছে বারে বারেই আসব। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ।